আচ্ছা, সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম 2 রকমের রিফ্লেকশন দেখেছি। যে আমরা জানি আমাদের টোটাল যদি রিফ্লেকশন মানে ইন্টেন্সিটি যদি বের করতে হয় আমাদের টোটাল 3টা ইন্টেন্সিটির যোগফল আকারে বের করতে হবে। সো 3টা ইন্টেন্সিটি বলতে আমার অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশনের যেটা ওটার ইন্টেন্সিটি, তারপর ডিফিউজ রিফ্লেকশনের ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে স্পেকুলার যেটা রিফ্লেকশন তার ইন্টেন্সিটি আমাকে যোগ করতে হবে। সো আমাদের টোটাল ইন্টেন্সিটি যদি বের করতে বলে আমরা এখানে করব I ইকুয়াল অ্যাম্বিয়েন্টের ইন্টেন্সিটি, আমি দিলাম মনে করেন I অ্যাম্বিয়েন্টের ইন্টেন্সিটি বের করতে হবে। তারপর এখানে I অফ ডিফিউজের ইন্টেন্সিটি, আর হচ্ছে I অফ স্পেকুলার। তিনটার হচ্ছে আপনার 3 ধরনের রিফ্লেকশনের ইন্টেন্সিটি বের করে যোগ করার পর আমরা একটা পয়েন্টের টোটাল ইন্টেন্সিটি বের করতে পারবো। তো আমরা অ্যাম্বিয়েন্টের যে সূত্রটা সেটা কি দেখেছিলাম, যে অ্যাম্বিয়েন্ট যদি আমি আই অ্যাম্বিয়েন্ট অথবা এটাকে আমি যদি এ বলতে পারি, সেম জিনিসই এটাকে আমি মনে করি এ দিয়ে রিপ্লেস করে দেই এ। সো একে আমি কি বলতে পারি, এ ইকুয়াল আই এ ইন্টু কে এ। আই এ হচ্ছে অ্যাম্বিয়েন্ট যেটা লাইট সেটার ইন্টেন্সিটি ইন্টু কে এ, কে হচ্ছে অ্যাম্বিয়েন্ট কোএফিসিয়েন্ট। সো এই দুটো গুণ করলে আমরা অ্যাম্বিয়েন্ট যেটা লাইট সেটার রিফ্লেকশন ইন্টেন্সিটি যেটা সেটা পাচ্ছি এ। এরপর যেটা সেটা হচ্ছে আমার ডিফিউজ রিফ্লেকশন ডি, এই যেটা আমি, সো এটাকে আমি ধরুন ডি দিয়ে রিপ্লেস করে দিয়েছি, পুরোটাকে আমি বলছি যে এটাকে ডি দিয়ে লিখবো। সো ডি ইকুয়াল আমরা কি বলতে পারি, কারো মনে আছে ডি এর ক্যালকুলেশনটা? আমাদের ডি এর ক্ষেত্রে, হ্যাঁ বলেন। হ্যাঁ আইডি কেডি। সো আইডি বলতে আপনার আইডি বলতে পারবেন অথবা আইএসও বলতে পারি। আইএস বলতে আসলে বোঝাচ্ছে আমাদের সোর্স একটা লাইট থাকবে, সেইটা লাইটের যেটা ইন্টেন্সিটি দেওয়া থাকবে সেটা, তার সাথে আমি গুণ করছি কেডি ডিফিউজ কোএফিসিয়েন্ট, তার সাথে কি গুণ করব, ম্যাক্স অফ কস থিটা ছিল, পরে এটাকে আমরা রিপ্লেস করে দিয়েছিলাম এল ডট এন কমা আইপি ছিল না, ওইটা আইএস এর জায়গায় আইপি ছিল না, আইপি অথবা আইএস আপনারা যে কোনোই আসলে এখানে ধরতে পারেন। মানে একটাই হচ্ছে লাইট, আপনি লাইট সোর্স বলেন লাইট পয়েন্ট বলেন, এটাকে আপনি মানে একটাই বুঝাবে, আপনি যখন যেটা দিয়ে বুঝান না কেন। সোর্স লাইট আমি যদি বলি, লাইটটাকে যদি সোর্স লাইট হিসাবে ধরি তাহলে আইএস ধরছি, না হলে আইপি বলতে ওই সোর্স লাইটই বুঝাচ্ছি। এটা আসলে ম্যাটার করছে না, মানে আইপি লিখছি নি এস লিখছি, আমার ভ্যালুটা এখানে আসলে ম্যাটার করবে। তো দুটোই আসলে সেম, যে আমার সোর্স লাইটের ইন্টেন্সিটি সেটাকে এখানে বসাবো। এবং এখানে এল আর এন যেটা লিখেছি, এলও হচ্ছে আমার এখানকার ইউনিট ভেক্টর, এনও হচ্ছে আমার ইউনিট ভেক্টর। সো আমার ডিটা হচ্ছে ক্যালকুলেট করার জন্য আমাকে এভাবে বের করতে হবে। থার্ড যেটা আসলো সেটা হচ্ছে আমার স্পেকুলার লাইট। সো স্পেকুলার লাইটের যেটা ইন্টেন্সিটি, স্পেকুলারকে আমি লিখতে পারবো, ধরেন আমি লিখলাম এস দিয়ে। সো এস ইকুয়াল আমি সামথিং কিছু একটা আমি এখানে লিখবো। এখন দেখি যে স্পেকুলার লাইটটা আসলে বলতে কি বোঝায়। আমরা একদম প্রথমে হালকা পাতলা একটু বুঝেছিলাম যে কি বোঝায়, এখন আর একটু দেখি। তো আমরা যখন ডিফিউজ রিফ্লেকশন দেখেছিলাম, ডিফিউজ রিফ্লেকশন এখানে কি বলেছে, রেজাল্ট অফ ইররেগুলার রিফ্লেকশন অফ লাইট। কেন ইররেগুলার, কারণ আমাদের এই যে যখন ইনসিডেন্ট রেগুলো আসছে প্যারালালি, যখন রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হওয়ার পর রিফ্লেকশন রেগুলো কিন্তু আর প্যারালাল নেই, সেজন্য আমরা এটাকে বলেছিলাম ইররেগুলার রিফ্লেকশন অফ লাইট ডিফিউজের ক্ষেত্রে। বাট আমার স্পেকুলারের ক্ষেত্রে কি হচ্ছে, স্পেকুলারের ক্ষেত্রে দেখেন ইনসিডেন্ট রে গুলো যখন প্যারালালি এখানে পড়লো, রিফ্লেকশন রে গুলো যেগুলো সেগুলো প্যারালালি যাচ্ছে। তার মানে স্পেকুলার রিফ্লেকশনকে আমি আসলে কি বলতে পারি, রেগুলার রিফ্লেকশন কিন্তু বলতে পারছি। যেরকম ডিফিউজ আমার ইরেগুলার ছিল, এটা হচ্ছে আমার স্পেকুলার, এটা হচ্ছে আমার রেগুলার রিফ্লেকশন। কখন আমার এরকম হবে কেউ কি বলতে পারবেন, মানে কখন আমার ডিফিউজ হচ্ছে কখন আমার স্পেকুলার হচ্ছে? একসাথেও ভ্যালু হতে পারে যে দুটোই থাকবে, বাট কখন আমরা আসলে বুঝবো যে
এইটাই স্পেকুলারই বেশি হবে। কিসের উপর ডিপেন্ড করছে? কেউ কিছু বললেন? আই আর আপনার ছবিটা দেখে কি মনে হচ্ছে কেন এটাতে সবগুলো প্যারালালি গেল? সারফেসের জন্য। ইয়েস, সারফেসের জন্য। সো এখানে দেখেন আপনার সারফেসটা কিন্তু স্মুথ আছে বলেই আমার এখানকার রিফ্লেক্টেড রে যেগুলো সেগুলো কিন্তু এখানে রেগুলার রিফ্লেকশন হচ্ছে। বাট আমাদের ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের সারফেস যেটা সেটা কিন্তু একদম স্মুথ ছিল না, সেজন্য ওটা চারিদিকে আমার রে গুলো ছড়িয়ে পড়েছিল। এটা হচ্ছে ডিফিউজ অ্যান্ড স্পেকুলারের মধ্যে মেইন পার্থক্য। আর আরেকটা হচ্ছে আপনার ডিফিউজের ক্ষেত্রে আমি একটা জিনিস বলেছিলাম যে ডিফিউজ লাইট যখন মনে করেন পড়ছে, ও কি হচ্ছে ইনসিডেন্ট রেটা যখন পড়ছে, রিফ্লেকশন যেগুলো এগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সমানভাবে। চারিদিকে যখন আমি ছড়িয়ে যাচ্ছে সমান ভ্যালু বা ম্যাগনিটিউডেই ছড়িয়ে যাচ্ছে। তো আমি যে দিক থেকেই তাকাই না কেন ডিফিউজ লাইটটা কিন্তু আমি সমানভাবেই দেখব। তার মানে ডিফিউজ রিফ্লেকশনের ক্ষেত্রে আমি ভিউ পয়েন্টটা কোথায় অথবা তাকাচ্ছি কোথা দিয়ে, মানে কোন দিক থেকে, সেটা কিন্তু আমার কোনো মানে দরকার ছিল না। আমি যে দিক দিকেই তাকাই না কেন, আমি এপাশ থেকেও যদি তাকাই অথবা এপাশ থেকেও যদি তাকাই, আমার প্রত্যেকটা দেখেন রিফ্লেক্টেড রে যেগুলো সেগুলো হচ্ছে সমান, ম্যাগনিটিউড সমান, কারণ সব দিকে আমি ধরে নিয়েছিলাম, অ্যাজিউম করেছি সব দিকে সমানভাবে ছড়িয়ে গিয়েছে। তো আমাদের ভিউ পয়েন্ট কোথায় এইটার উপর আসলে কোনো কিছু এখানে ডিপেন্ড করছে না। কিন্তু আমার এখানে স্পেকুলারের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না, এটা কোনো স্পেসিফিক দিকেই আমার এই রিফ্লেক্টেড রে গুলো যাচ্ছে। সো স্পেকুলার রিফ্লেকশনের ক্ষেত্রে আমার রিফ্লেক্টেড রে গুলো কোন দিকে যাচ্ছে এবং আমার ভিউ পয়েন্ট কোথায় এটা কিন্তু আমার ম্যাটার করবে, ঠিক আছে? সো আমি কোন দিক থেকে তাকাচ্ছি সেটা আমার ম্যাটার করবে, কারণ আমি এই পাশ থেকে যদি তাকাই তাহলে তো আমি রিফ্লেক্টেড রে গুলো দেখতে পাবো না, কারণ রিফ্লেক্টেড রে গুলো এই দিকেই যাচ্ছে। সো আমাদের রিফ্লেক্টেড রে অ্যান্ড ভিউ পয়েন্ট এটার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে বা কতটুকু অ্যাঙ্গেল থেকে আমি দেখছি এটাও আসলে এখানে ম্যাটার করছে স্পেকুলার রিফ্লেকশনের ক্ষেত্রে। এই যে আপনি যদি ছবিটা দেখেন তাহলে এখান থেকে বুঝবেন। তো এর আগের মতো আমাদের লাইট সোর্স থেকে লাইটটা এখানে এসে পড়লো, এটা হচ্ছে নর্মাল, এখানে হচ্ছে রিফ্লেকশন হচ্ছে। এখন আমি যেটা কি বললাম, আমাদের রিফ্লেকশন যেটা সেটা হচ্ছে আর, আর আমি কোথা দিয়ে তাকাচ্ছি সেটা কিন্তু ভিউ পয়েন্ট বা ভি। এবং স্পেকুলার তাহলে কিসের উপর ডিপেন্ড করে, যে আমার রিফ্লেক্টেড রে এবং ভিউ পয়েন্ট এটা কতটুকু কাছাকাছি আছে। কতটুকু কাছাকাছি বলতে আমি এখানে আলফা দিয়ে বুঝিয়েছি। তো দেখেন আমি যদি মনে করি রিফ্লেক্টেড রে এপাশে গিয়েছে, আমার ভিউ পয়েন্ট যত আমার রিফ্লেক্টেড রে এর কাছাকাছি তার মানে আমি তত ভালো রে গুলো দেখতে পাবো। সো স্পেকুলার রিফ্লেকশনের জন্য এই আলফা এর ভ্যালু যত কম হবে আমার স্পেকুলার রিফ্লেকশনটা কিন্তু তত বেশি হবে, মানে ওই ইন্টেন্সিটিটা আমি তত বেশি হবে, তত আমি ভালো মতো দেখতে পাবো। এবং আলফা এর ভ্যালু যত বাড়বে তার মানে কি আমি রিফ্লেক্টেড রে থেকে আমার চোখটা আরো অনেক দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু আমি জিনিসটাকে অত ভালো মতো দেখতে পাবো না। সো এখানে আলফা বলতে আসলে কি বোঝাচ্ছে, এই আর এন্ড ভি এই দুটোর মধ্যে যে কোণটা সেটাই হচ্ছে আমার এখানে আলফা। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এতটুকু নিয়ে? শুভজিৎ? না ম্যাম নাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ওভারঅল, এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে আমার এখানের তার কার উপরে ডিপেন্ড করছে। সো আমাদের এটা তাহলে ইকুয়েশনটা কি হবে, এর আগের মতোই। দেখেন এখানে একটা জিনিস আমি বলে রাখি যে আমরা যখন মনে করেন এই সূত্রটা লিখেছিলাম আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে অ্যাম্বিয়েন্ট লাইট এটা কিন্তু কোনো সোর্স লাইট থেকে আসে না। কোথা থেকে আসে, অন্যান্য মনে করেন অনেক অবজেক্ট থেকে রিফ্লেক্ট হয়ে আমার এই অ্যাম্বিয়েন্ট লাইটটা আসে। সো এটা সোর্স লাইটের উপর কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট ডিপেন্ডেন্ট না। তাহলে সোর্স লাইটের উপর ডিপেন্ডেন্ট কে, আমার ডিফিউজ আর স্পেকুলার দুটাই হচ্ছে সোর্স লাইটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো আমি এখানে মনে করি সোর্স লাইটকে কি হিসেবে ধরেছিলাম, আইপি হিসেবে ধরেছিলাম। ওই একটা সোর্স লাইটই কিন্তু থাকছে, এই যে দেখেন সোর্স লাইট কিন্তু একটা,
ওটার থেকেই আমি ডিফিউজ অ্যান্ড স্পেকুলার দুটোই ক্যালকুলেট করছি। আর অ্যাম্বিয়েন্ট ক্যালকুলেট করার জন্য তো আমার আসলে এখানে মানে এই সোর্স লাইটের ইন্টেন্সিটি বা কে মানে ওগুলো আর কিছু লাগছে না। সো এই একটা সোর্স লাইট কিন্তু এখানে লাগবে। তো আমার এখানে তাহলে স্পেকুলার যেটা সেটার সূত্র তাহলে কি হচ্ছে, এ দেখেন তাহলে আমার এখানে সোর্স লাইটের ইন্টেন্সিটি কত, সোর্স লাইট ইন্টেন্সিটি এখানে হচ্ছে আমার আইপি। সো আমি লিখেছিলাম এখানে আইপি ইন্টু কেডি ম্যাক্স এল ডট এন। একইভাবে তাহলে আমি এখানে লিখতে পারি সেম সোর্স লাইট আমি এখানেও ইউজ করব, যে ওই সোর্স লাইটেরই আমার ইন্টেন্সিটিটা লাগবে, তারপর কি লাগবে স্পেকুলার কোএফিসিয়েন্ট, এখানে তো আমি ডিফিউজ কোএফিসিয়েন্ট ইউজ করব, এখানে তাহলে আমার লাগবে স্পেকুলার কোএফিসিয়েন্ট, তার মানে কেএস। এবং এখানে দেখেন আমি এল ডট এন কোথা থেকে এনেছিলাম, কস থিটা থেকে। কস থিটা বলতে কোন থিটা, এই এল আর এন এর মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা ছিল থিটা, সেখান থেকে আমি কস থিটা এনেছিলাম। বাট স্পেকুলার রিফ্লেকশন আমার কিসের উপর ডিপেন্ড করছে, এই থিটা এর উপর, আলফা আলফা এর উপর, যে আমার রিফ্লেক্টেড রে আর ভিউ পয়েন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা এই আলফা এর উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে আইপি ইন্টু কেএস ইন্টু ম্যাক্স অফ, প্রথমে আমি মানে থিটা মানে আলফা দিয়ে লিখে ফেলি, কত কস আলফাটাকে ধরেন আমি এ লিখলাম, এখানে লেখা যাচ্ছে না যদিও বা, সো কস আলফা ধরেন এটা আমি লিখেছি, কস আলফা কমা 0, ম্যাক্স যেহেতু নিয়েছি আমরা হচ্ছে এই সূত্রটা এখানে বসালাম। সো এখানে এটা কি, এটা হচ্ছে আমার আলফাটা, কস আলফা। একটু যাই হোক, এটা আমি এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমার আলফা। আচ্ছা, সো আমরা এখানেও দেখেন আমরা এর আগের মতো কিন্তু সামথিং কোনো কিছুর সাথে গুণ আকারে কোনো কিছু লিখতে পারি। সো এল ডট এনটা আমরা কোথা থেকে এনেছিলাম, কার বদলে রিপ্লেস করেছিলাম, কস থিটার বদলে এল ডট এন এনেছিলাম, কস থিটার বদলে, কারণ এই যে কস থিটা এল ডট এন আমরা ওখান থেকে আসলে বের করেছিলাম, এখান থেকে কস থিটা। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি কেউ বলতে পারবেন, কস আলফার বদলে, ম্যাম আমি আসলে বুঝতে পারিনি ম্যাম, কোন জিনিসটা, লাস্ট স্টেটমেন্টটা আমি আমরা কস থিটা থেকে যে এল ডট এন এনেছিলাম রিপ্লেস করেছিলাম, এটা কি বুঝছেন, এটা লাস্ট ক্লাসে পড়া ছিল। ডিফিউজড এর জন্য করেছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা এল ডট এন এনেছিলাম, তাহলে কস আলফার বদলে আমি তাহলে কি বসাতে পারি, মানে এল ডট হ্যাঁ বলেন, এলএন কে মডিফাই করে কিছু বসানো লাগবে এটা বোঝাতে চাচ্ছেন না? এলএন কে কেন, আমার এটার সাথে তো এটার কোনো সম্পর্কই নাই, আমি এলএনটাকে কেন এনেছিলাম, কিভাবে এলএনটা আসলো, কস থিটা থেকে আমরা এখান থেকে এল ডট এন এনেছি, কিভাবে আনলাম, কস থিটা বলতে কি এই যে এই থিটাটা এল ডট এন, এখান থেকে আমি কস থিটার জায়গায় আমি আমি কালকে দেখেছিলাম যে কিভাবে আমরা এখান থেকে ডিরাইভ করে এটা এনেছি। এখন আমার যদি মানে কোনটা যদি আলফা হয় তাহলে কার সাথে কাকে ডট করব, বুঝতে পারছি না। আর ডট ভি, এটা কি আমাকে ওই মানে লাস্ট ক্লাসে ডিরাইভেশন কি আবার দেখাতে হবে, সেম ভাবেই আসলে এটা কিন্তু করেছে, যেহেতু আলফাটা এই দুটোর মাঝখানে আর ডট ভি, তো এখানে আমার আসলে বসে যাচ্ছে আর ডট ভি কমা 0। সো আমার এখানকার মেইন সূত্র তাহলে হয়ে যাচ্ছে কি, এস ইকুয়াল আইপি ইন্টু কে এস ইন্টু ম্যাক্স অফ, কস আলফার বদলে আমি তাহলে কাকে বসাচ্ছি, আর ডট ভি কমা 0, এবং আর ডট ভি এটা সবসময় মনে রাখবেন এই দুটো আমার
ইউনিট ভেক্টর। সো এটা গেল হচ্ছে আমার স্পেকুলারের জন্য যে ইকুয়েশন সেটা, এটা হচ্ছে আমার ডিফিউজের ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার অ্যাম্বিয়েন্টের ইকুয়েশন। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কেন এটা আসলো, অথবা স্পেকুলারের এই যে কেন কস আলফার বদলে আর ডট বি আমি আনলাম? নো মিস। ওকে, তো আমরা এতটুকু থেকে বুঝলাম যে আমার এগুলোর ভ্যালু এগুলো, এবং মনে করেন আমরা কালকে ডিফিউজের ক্ষেত্রে দেখেছিলাম আমরা এল কিভাবে বের করব, এবং নর্মাল বিভিন্ন ধরনের মনে করেন কোন সারফেসের জন্য বিভিন্নভাবে নর্মাল আমরা বের করতে পারি। অ্যান্ড আর এখানে আর এর ভ্যালুটা আমি জানি না, আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করবো সেটা হচ্ছে পরে দেখি। অ্যান্ড ভি হচ্ছে কোনটা, ভি পয়েন্ট হচ্ছে এটা। তো এখানে আপনার গিভেন কি কি নর্মালি দেওয়া থাকে সেটা বলি, যে আপনার এইরকম ধরনের একটা সিনারিও দেওয়া থাকবে, যদিও বা ছবি দিয়ে দেওয়া থাকবে না, বাট মনে করেন কথা দিয়ে বোঝানো থাকবে। সো আপনাকে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এল, যেটা এই এল বলতে হচ্ছে সোর্স লাইট। আপনার মনে করেন আপনি এটাকে ধরতে পারেন সোর্স লাইট হচ্ছে এস, এস ধরতে পারছেন সোর্স লাইট। এই পয়েন্টটা হচ্ছে আপনার পি, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে রিফ্লেক্টেড পয়েন্ট, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আপনার যেটা দেওয়া থাকবে, মনে করেন আমি এল এখান থেকে ইয়া করলাম, আমি বলছি যে এল হচ্ছে একটা ভেক্টর। ভেক্টর বলতে এই যে পি থেকে এস এর, এটা হচ্ছে এস পয়েন্ট, এটা মনে করেন এস পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট। সো পি থেকে এস এর দিকে তো একটা ভেক্টর গিয়েছে, এই ভেক্টরটাকে আমি বলছি মনে করেন এল ভেক্টর। তাহলে এল ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারি কেউ বলতে পারবেন? এল ভেক্টর পি থেকে এস এর দিকে গিয়েছে, এই দিকে গিয়েছে, s minus p। সো আমি এল যেটা ভেক্টর সেটাকে আমি লিখতে পারি, সো এল কে আমি লিখতে পারছি এল ভেক্টর ইকুয়াল এস পয়েন্ট মাইনাস পি পয়েন্ট। আপনার এস এর পয়েন্ট দেওয়া থাকবে, মানে এস এর কোঅর্ডিনেট হচ্ছে এস, এক্স, কমা ওয়াই, কমা জেড, একটা 3D পয়েন্ট দেওয়া থাকবে কোন জায়গায় আপনার লাইটটা আছে কোন কোঅর্ডিনেটে। পি হচ্ছে আপনার, পি এর জন্য যেই পয়েন্টে আপনার রিফ্লেকশন হচ্ছে ওই পয়েন্টটা, সেটার জন্য আপনার একটা এক্স ওয়াই জেড, মনে করেন x1 y1 z1, আপনার মনে করেন আরেকটা পি এর জন্য আপনার কোঅর্ডিনেট এটা দেওয়া থাকবে। তারপর যেটা দেওয়া থাকছে আপনার ভি, কোন দিক থেকে আমি তাকাচ্ছি এই পয়েন্টটাও দেওয়া থাকবে। সো মনে করেন এই জায়গাটাতে আমি বলছি x2 y2 z2, ধরো মনে করেন আপনার এই তিনটা পয়েন্ট কোঅর্ডিনেট আপনার এই তিনটার দেওয়া আছে। আরটা আপনার দেওয়া থাকবে না, আর এর জন্য আমার ক্যালকুলেশনের সূত্র লাগবে, সেখান থেকে আমি আরটা বের করতে পারবো। তাহলে আমার দেখেন তো এখান থেকে আমি কি কি বের করতে পারবো, এল বের করতে পারবো, হ্যাঁ এই যে এইভাবে এস মাইনাস পি দিয়ে আমি কিন্তু এখান থেকে এল বের করছি এখান থেকে। ওকে, এন বের করতে পারবো, আমার যেই রকম সিনারিও বলবে যে আমি কোনো প্লেনের উপর করছি নাকি স্ফিয়ারের উপর করছি, সেই হিসাবে আমি নর্মাল যেটা এন সেটাকে বের করতে পারবো। তাহলে আমি ডিফিউজের কাজ এখান থেকে পারলাম। তাহলে স্পেকুলারের জন্য আমার কি কি লাগবে, আর লাগবে এই রিফ্লেক্টেড যেটা রে গিয়েছে সেটার ভেক্টর যেটা, সেই ভেক্টরটা লাগবে, এবং তার ইউনিট ভেক্টর বের করব আমরা। আরেকটা কি লাগছে, ভি ভেক্টর। আমি ভি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে ভি ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারি, এই পয়েন্টটা মাইনাস পি, তাহলেই হয়ে যাবে না? সো এটা যদি আমার ভি ভেক্টর হয় তাহলে আমি লিখতে পারবো এই যে এই পয়েন্টটাকে আপনি সাপোজ আপনি ধরলেন এটা হচ্ছে ভিউ পয়েন্ট, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ, তাহলে এই ভেক্টরটাকে ধরে আমি যদি ভি বলি তাহলে আমি বলছি এ মাইনাস পি। এটা করলে আমি ভি ভেক্টরটা পাবো, তারপর ভি থেকে আমাকে মেইনলি বের করতে হবে ভি এর ইউনিট ভেক্টর, এবং এল থেকে বের করতে হবে এল এর ইউনিট ভেক্টর। এগুলো জাস্ট এভাবে আমরা এল আর ভিটা এখান থেকে ক্যালকুলেট করব, আর এর জন্য আমাদের সূত্র আছে। সো এখন আমরা দেখি যে আমরা আরটাকে কিভাবে পাবো। আচ্ছা,
এইখানকার সূত্র যেটা সেটা পুরোপুরি হয়নি, মানে শেষ হয়নি। এই জায়গায় আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে পার্ট বলতে এই সূত্রটার মধ্যে আরেকটা জিনিস আছে, আরেকটা কোএফিসিয়েন্ট আছে n। এইখানে হচ্ছে আপনার যেটা বলা হয় যে cos আলফা, তার উপরে আপনার একটা পাওয়ার যেটা সেটা মনে করেন আপনি এখানে দিয়ে দিলাম, ধরেন আমি n দিয়ে দিলাম। সো nটা আসলে কি, আমার সূত্রটাতে এখানে সবগুলোতে একটা কোএফিসিয়েন্ট থাকবে, মানে পাওয়ার থাকবে n, এই জায়গাটাতে পাওয়ার হিসাবে n থাকছে, এই যে দেখেন cos টু দি পাওয়ার n আলফা। সো n বলতে আসলে কি বোঝায়, n in the is the specular coefficient বা specular specular exponent অথবা শাইনিনেস ফ্যাক্টর বলা হয়। যে মনে করেন এটা আসলে ডিপেন্ড করে, মনে করেন আমার একটা সারফেস কত স্মুথ হবে সেটা আসলে n দিয়ে বোঝা যায়। n এর ভ্যালু যত বেশি আমার শাইনিনেস ফ্যাক্টর, মানে এই যে ফ্যাক্টরটা তত যত বেশি হচ্ছে আমার সেই সারফেসটা তত স্মুথ হবে। সো তখন যত স্মুথ হবে তখন আসলে কি হবে, ওটার উপর যখন কোনো লাইট পড়ে আমরা ওখান থেকে মানে শাইন করে এরকম আমরা একটা দেখতে পাবো। এই যে দেখেন এই ছবিটাতে এখানকার মধ্যে এখানে ডিরেক্ট লাইট পড়েছে, এখানে আমরা চিকচিক করছে বা কোনো মেটালের উপর পড়লে অথবা একদম গ্লসি কোনো অবজেক্টের উপর পড়লে আমরা বুঝি যে ওখানে শাইনিনেস একটা ফ্যাক্টর আসে বা শাইন করে, ওটাই আসলে আমার স্পেকুলার রিফ্লেকশনের জন্য হয়। সো এন এর ভ্যালুটা যত বেশি হয় তত আসলে আমার শাইনিনেস ফ্যাক্টরটা বড় হচ্ছে এবং তত স্মুথ সারফেসটা হয়। and cos to the power n alpha term determines the amount of light that is reflected. তো আমাদের সূত্রটা, টোটাল সূত্র যেটা সেটা আমার এখানে কি আসলো, ip into ks max of, মানে cos to the power n ছিল, আমি এখানে যেটা করলাম cos এর জায়গাতে আমি রিপ্লেস করে দিয়ে দিয়েছিলাম r dot v, এবং এই পুরোটার উপর আমি এখন পাওয়ার n দিয়ে দিলাম। তো n বলতে আসলে বোঝায় শাইনিনেস ফ্যাক্টর অথবা স্পেকুলার এক্সপোনেন্ট, দুটোর মধ্যে যে কোনো একটাই বলতে পারেন। আচ্ছা এটা নিয়ে আরেকটু কথা বলি, ছবিটা কপি করা যাবে। এই জিনিসটা মানে শাইনিনেস ফ্যাক্টর কমালে বাড়ালে কি হবে সেই জিনিসটা একটু দেখি। সো আমার এক্স অ্যাক্সিস বরাবর যেটা গেল সেটা মনে করেন আমাদের ওই যে কোণটা ছিল আলফা, আলফা কার মধ্যে, আর আর ভি এর মাঝখানে যেটা হচ্ছে কোণ সেটা হচ্ছে আলফা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে সেখানে আমরা লিখেছি হচ্ছে, মনে করুন পাবো হচ্ছে cos আলফা, cos টু দি পাওয়ার মানে n আলফা যেটা সেটাই আসলে এখান থেকে পাবো, ওয়াই বরাবর যে ভ্যালু গুলো সেটা। সো আমার মনে করেন আলফা এর ভ্যালু 0, আলফা হচ্ছে থিটা ডিগ্রি যেটা সেটা 0 ডিগ্রি মনে করেন এখানে, এইখানে তো আমার আলফা এর ভ্যালু ধরেন আপনার 90, সরি এখানে হচ্ছে ধরেন -90, এইখানে গেল হচ্ছে আপনার +90 এরকম। সো আমাদের ভ্যালুগুলো, কসের ভ্যালুগুলো কিরকম থাকে, আর আচ্ছা উপরের যেটা ভ্যালু সেটার ওখানে দেওয়া আছে দেখেন, এখানে মনে করেন কয়েকটা ভ্যালু 0.2, 0.4, 0.6, 0.8 আর এখানে হচ্ছে 1। সো এখানে হচ্ছে 0.2, 0.4, 0.6, 0.8 আর এটা হচ্ছে 1। কসের ভ্যালু কস কত, মানে কস থিটার ভ্যালু, মানে থিটার ভ্যালু কত হলে আমরা 1 পাই, ডিগ্রিটা কত হলে, 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে আমরা আসলে 1 পাই। সো কসের ভ্যালু যখন, মানে আমাদের আলফা এর ভ্যালু যখন 0 হয় তখন আমরা মেইনলি এখানে 1 পাই। তারপর আমাদের যখন 90 ডিগ্রি হয় 0, তখন 0, আর -90 করলেও আমাদের এখান থেকে 0ই পাচ্ছি। সো আমাদের যেটা
গ্রাফ সেটা আসলে cos থিটার জন্য এই রকম আসবে, যে cos 0 ডিগ্রি হচ্ছে আপনার 1, তারপর আমি যত বাড়াবো তত আসলে এখানে কমে আসবে। মনে করেন এখানে 0 ডিগ্রি, এখানে আমি বললাম 30, এখানে ধরেন আপাতত বললাম ধরেন 60, 45 থাকবে, 60 থাকবে, যে কোনোটা আপনি এখানে ধরতে পারেন, সেটা আমি এখানে আঁকার জন্য বললাম। সো এখানে ধরতে পারেন -30 আছে, এখানে -60 আছে, এরকম। তো আমাদের তাহলে গ্রাফটা আসলে কিরকম হচ্ছে, আমি যদি এখানে -90 থেকে 90 পর্যন্ত ধরি, আমাদের গ্রাফটা আসলে এইরকম হবে, যে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে, মানে ডিগ্রি যদি আমার 0 হয়, cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমার 1। আমার ডিগ্রি যদি 30 হয়, তাহলে আমরা কত আসলে পাই, √3/2 মনে হয় পাই। cos 60 ডিগ্রির ভ্যালু পাই মনে করেন আমরা হাফ, এরকম করে ভ্যালু পাই। তাহলে মনে করেন আমি 60 ডিগ্রির ভ্যালু কত পাচ্ছি, হাফ। হাফ বলতে 4 আর 5 এর মাঝখানে আপনি ধরতে পারেন যে এই জায়গায় ধরেন কোন একটা ভ্যালু পেলাম এখানে, যে cos 60 ডিগ্রির ভ্যালু আমরা এখান থেকে এরকম পেয়েছি। তো আমি মনে করেন এটা একটু সরাই দিই, এখান থেকে সরাই, আমি বলছি এই জায়গায় মনে করেন 90 ডিগ্রি আসলো, 60 ডিগ্রি ধরেন আমি এই জায়গাটাতে সাপোজ ধরেছি, যে এই জায়গাটাতে আমার পড়ছে 60 ডিগ্রি। ডিগ্রিটা একটু সরাই দিই, এখানে। সো আমাদের একটা লাইন আঁকি, যে আমাদের 60 ডিগ্রির জন্য আমরা এখানে পেয়েছি এই বরাবর একটা লাইন, এই যেটা ভ্যালু হচ্ছে 0.5। সো আমি বললাম এটা হচ্ছে আমার 0.5, 0.5। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এবং cos মনে করেন -60 যদি বলি, cos -থিটা বলতে আসলে কি বুঝাই, cos থিটা। সো cos -60 এর ভ্যালুও কিন্তু আমার এখানে 0.5ই হবে। সো এই জায়গাটাতে যদি ধরেন আমি লাইনটা আঁকি, এই জায়গায় মনে করেন তো 60টা মনে করেন এইখানে আছে, আমি এখানে ধরেন লাইনটা আঁকছি, এরকম আসলে আসলো, মানে আমি তো এখানে ঠিক মতো আঁকিনি। সো এখানে আপনি 60টা আপনি ধরতে পারেন, এই জায়গায় ধরেন আপনার 60টা আছে এই জায়গায়। তাহলে কি হচ্ছে, cos -60 এর জন্য আমরা এখানে 0.5 পাচ্ছি, cos 60 এর জন্য আমি 0.5 পাচ্ছি। আচ্ছা, এখন আমার সূত্রটাতে কি ছিল, cos টু দি পাওয়ার n আলফা, cos টু দি পাওয়ার n আলফা। সো n এর ভ্যালু আমি কি বলছি, শাইনিনেস ফ্যাক্টর। এখন আপনি মনে করেন n এর ভ্যালু বাড়াই দিলেন, তো আমার ধরেন cos 0 এর ভ্যালু আমি পেলাম 1। আপনি ধরলেন যে এখানে n এর ভ্যালু 1 আছে, এটার ক্ষেত্রে যে cos টু দি পাওয়ার n যেটা, সেটা ভ্যালু হচ্ছে 1। সো আপনি cos পাওয়ার 1 হলে কত, 1 পাওয়ার 1। এরপরে যদি আপনি ধরেন cos টু দি পাওয়ার 1, এখানে আপনি বললেন 60 ডিগ্রি, সো cos 60 ডিগ্রির ভ্যালু আপনি পেলেন 0.5। সো এই ভ্যালুগুলো আমি কখন পাচ্ছি, আমার n এর ভ্যালু যখন 1 আছে, যে পাওয়ারটা যখন 1, আমি তখন 0 এর ভ্যালু 1 পাচ্ছি, 60 ডিগ্রি cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0.5 এখানে পাচ্ছি। এখন আমি ধরেন n এর ভ্যালু 1 থেকে এখন আমি 2 করে দিচ্ছি, n এর ভ্যালু আমি বাড়াই দিলাম। এখন বলেন cos, এটার ভ্যালু তো কত, এই 1 এর পাওয়ার 1, এটা তো ওটাই আছে। এখন আমি মনে করেন 60 ডিগ্রির কথা আমি জাস্ট কম্পেয়ার করছি, cos স্কয়ার 60, এই ভ্যালুটা কত হবে কেউ বলতে পারবেন, cos স্কয়ার 60 এর ভ্যালু কত? 0.25।
সো cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.5, 0.5 এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে পাচ্ছি হচ্ছে 0.25, 0.25। তার মানে এখন দেখেন আমার এই যে এই গ্রাফটা যেটা আমি পেয়েছি, এই যে এখানে যেটা আমাদের মনে করেন প্রথমে যেটা আমি আঁকলাম, এটা কার জন্য? এটা যেটা এঁকেছি এটা হচ্ছে আমার n এর ভ্যালু যখন 1 তখন আমার এই গ্রাফটা এই রকম করে এসেছে। এখন যখন n এর ভ্যালু আমার 2 হয়ে গিয়েছে, ঠিক আছে, তো তখন 0 এর জন্য আমি তো মনে করেন প্রথমে আমি 0 পাচ্ছি, সেটা ঠিক আছে, আমি অন্য কালার দিয়ে করলাম, n এর ভ্যালু আমি ধরছি এখানে হচ্ছে 0। সো n এর ভ্যালু যখন 2, cos 60 ডিগ্রির জন্য আমি কত পাচ্ছি? 0.25। আগে কত পেয়েছিলাম? 0.5। আগে 0.5 ছিল, এখন cos 60 ডিগ্রির জন্যই আমি 0.25 পেলাম। 2 হচ্ছে আমার এখানে, তো 2.5 হচ্ছে আপনি ধরতে পারেন এই লাইনটার এইখানে। সো আমরা মনে করেন যদি আরেকটা এইভাবে গ্রাফ আঁকি যে 60 এর জন্য, 30 এর জন্য, -30, -60 জন্য আঁকি, তখন আসলে আমরা দেখব আমরা এখান থেকে মনে করেন একটা যেটা গ্রাফ পাচ্ছি, এই রকম টাইপের একটা গ্রাফ পাবো। এটা হচ্ছে আমার n এর ভ্যালু যখন 2 হয়ে যাচ্ছে। এরপর আপনি যতই মনে করেন n এর ভ্যালু যদি এভাবে বাড়াতে থাকেন, n এর ভ্যালু মনে করেন 5, n এর ভ্যালু ধরেন 10, এইভাবে আপনি যদি বাড়াতে থাকেন, আপনার আস্তে আস্তে এই গ্রাফটা এইরকম হয়ে যাবে। সো ও মেইনলি কম জায়গা বরাবর এইখানেও জায়গা পাবে গ্রাফটাতে, ঠিক আছে। দেখেন তখন আমরা মনে করেন এখান থেকে এই গ্রাফটা পেয়েছি, আমি যখন পাওয়ার যদি মনে করেন 3 করে দিই, 0.5 এর উপর পাওয়ার 3 করলে আসলে কত হয়? আরো একটা ছোট, মানে ফ্র্যাকশনের উপর যখন পাওয়ার করি ভ্যালুটা আরো ছোট হয়ে আসে, তখন দেখা যায় যে গ্রাফটা আমার আস্তে আস্তে এই রকম টাইপের একটা গ্রাফ হয়ে যাচ্ছে। তো এইখানে আসলে তাহলে এটা দেখে আমরা আসলে কি বুঝতে পারছি যে n এর ভ্যালু আমি যত বাড়াচ্ছি, এখানে দেখেন n এর ভ্যালু আমার বাড়ানো হয়েছে। সো n এর ভ্যালু যত বাড়ানো হয়, মানে শাইননেস ফ্যাক্টরটা আসলে এখান থেকে যত বাড়াচ্ছি তত এখানে কিন্তু শার্প, এখানে আমরা তত অবজেক্টটা দেখতে পাচ্ছি এবং তত কম জায়গা জুড়ে এই শাইননেসটা আমরা দেখতে পাই। দেখেন, এবং শাইননেসটা যখন দেখতে পাই, এখানকার শাইননেস আর এখানকার শাইননেসের মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু অনেকটা ব্ল্যান্ড, অনেক জায়গা জুড়ে আছে, আর এটা কিন্তু কম জায়গা জুড়ে আছে বাট একটু চকচক করছে এরকম টাইপের। তো আপনার এই তিনটা থেকে আপনার কোনটা মনে হচ্ছে যে বেশি স্মুথ? কোনটার সারফেস বেশি স্মুথ মনে হয়? উপরেরটা? নিচেরটা? একদম নিচের যেটা সেটা। সো n এর যখন ভ্যালুটা আমরা এখানে বাড়াচ্ছি, সেটা হচ্ছে তত স্মুথ হয়ে যাচ্ছে। সো যত স্মুথ হয়ে যাবে, ওর এই যে শাইননেস বা চকচক করার যে এরিয়াটা, সেটাও কিন্তু কমে যাচ্ছে এবং ওই শাইননেস যেটা সেটা অনেকটা শার্প হচ্ছে। কম জায়গা জুড়ে করছে বাট অনেক শার্প একটা মনে করেন শাইননেস দিচ্ছে। বাট আমার যখন n এর ভ্যালু কম, তার মানে কি ও অনেক জায়গা জুড়ে এরকম একটা মনে করেন শাইননেস দিচ্ছে, বাট শাইননেসটা অনেক ব্ল্যান্ড। তো তখন আসলে বোঝা যায় যে এটার সারফেস ততটা স্মুথ না, কারণ তত শার্প ও শাইননেস দিচ্ছে না। তো n এর ভ্যালু আমি যত বাড়াচ্ছি আমাকে এই শাইননেসটাও তত বেশি দিচ্ছে। তো এই গ্রাফে আসলে এটাই বলা হয়েছে। আচ্ছা, এবং এখান থেকে যেটা বাকি আছে আপনাদের মনে করেন ছবি থেকে আমাদের কি কি ক্যালকুলেট করা বাকি ছিল? শুধুমাত্র আর এর ভ্যালুটা বাকি ছিল বের করা, যে আমার এখানে ক্যালকুলেট করা লাগছে। আমরা এল, এন, ভি সবগুলো বের করতে পেরেছি, আরটা আমার বের করতে হবে। আরটা হচ্ছে আমাদের রিফ্লেকশন পয়েন্ট যেটা, সেটা যেটা কোঅর্ডিনেট সেটা। এখন আরটা যেটা, সেটার একটা ডিরাইভেশন আছে। আমি এখন এই ডিরাইভেশনটা কতটুকু দেখাবো এটাই হচ্ছে মেইন কথা। এখান থেকে ডিরাইভেশন আসে না, বাট আচ্ছা আমি স্টার্ট করি, কতটুকু বুঝেন সেটা একটু দেখেন। প্রথমে আমাদের যেটা ছবি ছিল মনে করুন এটা, এই যে এটা হচ্ছে প্রথম যেটা ছবি, যে আমাদের এটা এল ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্লেকশন রে।
সো আমি যদি এখানে মনে করি একটু আঁকি, এটা হচ্ছে আমার n, এবং এখান থেকে আমি এই পর্যন্ত আমি একটা ডট ডট দিলাম। আমি এখানে একটু আঁকি, এটা হচ্ছে আমার, কিসের ডেরিভেশন দেখছি আমরা এখন? এটা হচ্ছে আমার r এর। এটা বেশি আমি দেখাবো না, বাট যতটুকু মোটামুটি বুঝতে লাগে আর কি। সো আপনি মনে করতে পারেন এই যে এই জিনিসটা হচ্ছে আপনার l, এটা হচ্ছে আপনার r, এটা হচ্ছে আপনার n নরমাল। তো প্রথমে আমি যেটা কাজ করলাম যে আমি r বের করবো, আমার টার্গেট হচ্ছে r বের করা। তো প্রথমে আমি যেটা করছি যে এই পর্যন্ত একটা ডিস্টেন্স নিচ্ছি, এটা। তো কি করলাম, l ভেক্টরটার এই যে টপ পয়েন্ট থেকে এটার উপর আমি একটা লাইন দিলাম। আপাতত আপনি এতটুকু বুঝেন, পরে আমি আস্তে ধীরে বুঝাই দিচ্ছি। যে আমি লাইন এখান থেকে ড্র করলাম, আমার টার্গেট কি, আমি rটাকে বের করব। rটাকে বের করার জন্য আমি এখানে কি করলাম, l এর এখান থেকে আমি একটা ধরেন লাইন, পারপেন্ডিকুলার লাইন l থেকে, l এর টপ পয়েন্ট থেকে এই নরমালের উপর আমি আঁকলাম। এরপর যেটা কাজ করছি সেটা হচ্ছে, দেখেন একটা ভেক্টর হচ্ছে r, ও এখান থেকে স্টার্ট, এখানে এন্ড। এই ভেক্টরটাকে কিন্তু আমি কপি করে ওর মনে করেন স্পেসের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ওটার মনে করেন সাইজ অ্যান্ড ডিরেকশন চেঞ্জ না করে। কিরকম, মনে করেন আরটাকেই আমি মনে করেন এখান থেকে জাস্ট কপি করে, ধরেন সেম অ্যাঙ্গেল সেম দিকেই যাচ্ছে, আমি কি করলাম, ধরেন আপাতত এই দিকেই ছিল, ও এভাবেই ছিল, ওখান থেকে ওকে আমি এই জায়গায় জাস্ট মুভ করে আনলাম। সো আমার এই ভেক্টরটা কি, সেম আর ভেক্টরই ও থাকছে, ওর সাইজ ডিরেকশন কোনোটাই কিন্তু মানে ম্যাগনিটিউড ডিরেকশন কোনটার কিন্তু চেঞ্জ হয়নি, সাইজ সেম আছে, ডিরেকশনও সেম আছে, জাস্ট ওকে স্টার্ট পয়েন্টটা যেটা সেটা জাস্ট চেঞ্জ করে এখান থেকে আমি এই জায়গায় মুভ করলাম। সো দেখেন ডিরেকশনটা এখানে কিরকম করে দেওয়া আছে ভেক্টরগুলোর। সো এখানে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে এল ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, আর এটা হচ্ছে আমার এন ভেক্টর। তাহলে আমি কি লিখতে পারি, আমাদের মনে করেন, আপনারা মনে করেন ভেক্টরের সাম যখন আমরা করেছিলাম মনে আছে, যেমন করেন এ ভেক্টর এই পাশে যাচ্ছে, বি ভেক্টর যদি এ পাশে যায়, আর এটা যদি সি ভেক্টর হয়, তাহলে আমরা কি লিখতে পারি, সি ভেক্টর ইকুয়াল a plus b। এ প্লাস বি। এটা কিন্তু ভেক্টরের জাস্ট সূত্র হিসাবেই কিন্তু আমরা দিতে পারি যে এ প্লাস বি ইকুয়াল সি। তো তাহলে এটার মধ্যে আমি কি লিখতে পারি, এল প্লাস আর ইকুয়াল এন। সো এল প্লাস আর ইকুয়াল এন। তো এখানে আমরা ডিরেক্টলি এনটাকে এভাবে রাখবো না, এনটাকে না রেখে এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা ডিস্টেন্স সেটাকে আমি রাখতে চাই। এখান থেকে তো আমি আরটাকে নিবই, এই যে দেখেন এখান থেকে এল প্লাস আর থেকে আমি আরটাকে নিব, এলটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। বাট এই যে এখানকার আমি একটা ভ্যালু লিখেছি, এখানকার এন যেটা, এটাকে আমি এই যে এই ডিস্টেন্সটাকে আমি বা এই ভেক্টরটাকে অন্য ভেক্টর দিয়ে আমি রিপ্লেস করে দিব এই ডিস্টেন্সটাকে। সেটা আমি আসলে কিভাবে করতে পারি সেটা আমরা এখান থেকে একটু দেখতে পারি। এই ডিরাইভেশনটা কি দেখাবো না, যদিও আসে না, দেখতে চান কি আপনারা, নাকি সূত্রটা দেখাবো পরে, আপনাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে সেটাতে দেখে যাবেন, বলেন। আমরা এখান থেকে কিভাবে ভ্যালুটা বের করলাম, এই যে, হ্যালো, হ্যাঁ কথা কি শোনা যাচ্ছে, দেখাই দিব নাকি হচ্ছে আপনার আগে নিজেরা চেষ্টা করবেন এই জিনিসটা বুঝতে।
তারপর হচ্ছে ডিরাইভেশনটা পরে দেখালাম অথবা কনসালেশনে আপনারা বুঝে গেলেন? দেখাবো ম্যাম নাকি? দেখেন না বলতে ভয় লাগতেছে। বুঝি না। আমি বললাম যে দেখেন না, এই জিনিসটা বলতে ভয় লাগতেছে। না, এখানকার ডিরাইভেশন এই জায়গাটা থেকে এরকম বলবে না যেখান থেকে ডিরাইভ করো, বাট আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা বলেন। আচ্ছা, এই ডিরাইভেশনটা দেখানো লাগবে না যদি আচ্ছা আপাতত লাগবে না, আমি আপাতত আপনাদের এখানে এটা রাখছি যে সূত্রটা জাস্ট আপাতত মনে রাখলেই এটা হয়ে যাবে। এখানকার ডিরেক্ট মানে ডেরিভেটিভ দেখাতে একটু টাইম লাগবে। আপনাদের মনে করেন প্রজেকশন, আপনারা ফিজিক্সে এগুলো আই গেস পড়েছিলেন, যে ধরেন প্রজেকশন অফ এ অন বি, এরকম করে আমরা আসলে পড়েছিলাম মনে করেন ফিজিক্সে, যে ধরেন একটা ভেক্টর আছে বি এ পাশে গেল আর এর ভেক্টর হচ্ছে এ। সো প্রজেকশন অফ এ অন বি তার মানে কি, এই যে এ ভেক্টরটার ছায়া বি ভেক্টরটার কোন পর্যন্ত পড়ছে, বি ভেক্টরটার উপরে কিন্তু এ ভেক্টরটার ছায়া এই পর্যন্ত পড়ছে। তখন আমরা আসলে এটাকে আসলে বলছি যে এই পার্টটাকে আসলে কি বুঝাচ্ছি, এখান থেকে সি পর্যন্ত সেটাকে আসলে বোঝাই প্রজেকশন অফ এ অন বি, এই জায়গাটাকে বলি। তো এগুলো কি দেখবেন মনে আছে ফিজিক্সের সব আগের জিনিসপত্র? থাকবে, আমি সূত্র মুখস্থ করব না। আমি জাস্ট একটু দেখাই দিই, একটু দেখাই এটা, নাহলে আবার পরে আমি একটু ফার্স্ট এটা বুঝাই দিই। তো মনে করেন আমার এখানে ভেক্টরটা আছে এ আর এখানকার ভেক্টর আছে বি, এগুলো আপনারা ফিজিক্সে পড়েছিলেন। তো আমরা যেটা করতে পারি মানে এইগুলো আসলে এভাবে বলা যায় যে প্রজেকশন অফ এ, এই এ ভেক্টরটার প্রজেকশন বি ভেক্টরের উপর পড়েছে। সো প্রজেকশন অফ এ অন বি, আমি ধরেন এভাবে আপনাদের ধরেন বুঝালাম যে প্রজেকশন অফ এ অন বি তার মানে কি, এই এ ভেক্টরটার ছায়া বি ভেক্টরের উপর কতটুকু পড়েছে বি ভেক্টরের উপরে। আমার এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা পর্যন্ত কিন্তু এ ভেক্টরের ছায়া বি ভেক্টরের উপরে পড়েছে। তো আমরা যেটা কাজ করলাম যে এ ভেক্টর থেকে বি ভেক্টরের উপরে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, এটা। সো এই ডিস্টেন্সটা তাহলে কি হচ্ছে, এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমার প্রজেকশন অফ এ অন বি, বি এর উপরে এর প্রজেকশন। এবং আমরা বি প্রজেকশন অফ বি অন এ এটাও করতে পারি, যে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের প্রজেকশন কিভাবে পড়েছে। এটা দেখেন বি ভেক্টরটা এখানে বড়, ওর প্রজেকশন তাহলে কিভাবে পড়ছে। আমরা যেটা কাজ করতে পারি যে এখানে এ ভেক্টরটা অথবা এর এক্সটেন্ডেড পার্টে বি এর প্রজেকশন পড়েছে, সেই জন্য আমি মনে করেন এ ভেক্টরটাকে এক্সটেন্ড করলাম, কারণ এই জায়গাটা থেকে আমি ওই ভেক্টরটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি। তো এবং এখন এখান থেকে যদি মনে করেন আপনারা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করেন, তাহলে বলতে পারবেন যে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের প্রজেকশন। তাহলে এখানে কি বলতে পারবো, এই পুরা লাইনটাকে আসলে তখন বলবে যে প্রজেকশন অফ বি অন এ, এই যে এখান থেকে এই পুরো লাইনটাকে এই জিনিসটা বলবে প্রজেকশন অফ বি অন এ। আচ্ছা, এখন আমরা কি বের করতে চাচ্ছি, এখান থেকে মনে করেন ওই আর এর এই ভ্যালুটা আমরা মনে করেন এই যে এখানেও দেখেন সেম জিনিসই আছে, এটাকে যদি আপনি এ চিন্তা করেন, এটাকে যদি এই যে এটাকে যদি আপনি বি চিন্তা করেন, এটাকে এ এটাকে বি যদি চিন্তা করেন, আমি এখান থেকে এই পর্যন্ত টোটাল মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যেটা, এই ডিস্টেন্সটা আমি আগে ক্যালকুলেট করব। তার মানে আমি এই যে ডিস্টেন্সটা যদি সি হয়, এটা যদি আমার সি ভেক্টর হয় বলি এখান থেকে এই পর্যন্ত, সো আমি এই সি ভেক্টরের ভ্যালুটা যেটা সেটা ক্যালকুলেট করব এখান থেকে এই পর্যন্ত। সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব, আমার এটা যদি থিটা হয় তাহলে আমি কস থিটা কিভাবে লিখতে পারি, কস থিটা হচ্ছে আপনার ভূমি বাই অতিভুজ।
সো আমি লিখলাম মনে করেন cos থিটা ইকুয়াল ভূমি কত, ভূমির ডিস্টেন্স হচ্ছে আপনার সি ভেক্টরের ভ্যালু, আর অতিভুজ হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে এ ভেক্টর সি বাই এ। তাহলে হচ্ছে আপনার, আমি তো মেইনলি সিটাকে আমি বের করতে যাচ্ছি, এখানে সি ভেক্টরের ভ্যালু আছে, এর এখনো কিন্তু এটা ভেক্টরটা আমি পাইনি। সো আমি এখানে সি কিভাবে লিখবো, যে সি ভেক্টরের ভ্যালু তাহলে কত হবে লিখতে পারি, এ ভেক্টরের ভ্যালু ইনটু cos থিটা। আমি এখান থেকে বের করব সি ভেক্টর, এখন পর্যন্ত আমি কিন্তু সি ভেক্টরটা বের করতে পারিনি, সি ভেক্টরের ভ্যালুটা আমি লিখলাম, লেফটে যদি সি ভেক্টরের ভ্যালু হয় আমি লিখতে পারবো এ ভেক্টরের ভ্যালু বা ম্যাগনিটিউড ইনটু cos থিটা। আচ্ছা, সো আমরা এর আগে আমরা কিভাবে বের করেছিলাম, যে এর আগে যে a ডট বি ইকুয়াল cos থিটা, ওই যে আপনার মনে করেন এল ডট এন এর ক্ষেত্রে বলেন, তখন কিন্তু আমরা এই জিনিসটা বের করেছিলাম, এল ডট এন cos থিটা যেরকম, তো এ ডট বি কে আমরা cos থিটা ধরে নিলাম, সো এ ডট বি হচ্ছে cos থিটা। সো ওই ভ্যালুটাকে আবার cos থিটার জায়গায় আমি রিপ্লেস করে দিচ্ছি, যে এ ভেক্টরের ভ্যালু ইনটু cos থিটার জায়গায় বসে দিলাম এ ডট বি, এ ডট বি। আচ্ছা, তো এখানে এ ভেক্টর যেগুলো, এ ভেক্টর বি ভেক্টর, এইগুলো ভেক্টরকে আমি বলছি যে এই ভেক্টর গুলো, এ ভেক্টর বলেন আর বি ভেক্টর বলেন, এগুলো হচ্ছে আমার ইউনিট ভেক্টর। দেখেন এগুলো কিন্তু ইউনিট ভেক্টর, তাহলে এ ভ্যালু কত হবে, এ ভেক্টরটার 1 হবে। তাহলে আমি এই জায়গাটাতে লিখতে পারছি যে সি ভেক্টরের ভ্যালু ইকুয়াল এ ভেক্টর ইনটু এ ডট বি। তাহলে সি ভেক্টরের ভ্যালু ইকুয়াল এ ডট বি, এখান থেকে আমি জাস্ট এতটুকু জিনিস পেলাম। তাহলে এ ডট বি ইকুয়াল কি লিখতে পারছি, সি ভেক্টরের ভ্যালু। তো আমি এখান থেকে আসলে এই জিনিসটা বলতে পারছি, দেখেন যে সি ভেক্টরের ভ্যালু ইকুয়াল এ ডট বি। এখন আমি বের করব সি ভেক্টরটা, আমি ভ্যালুটা জানি, এখন আমি ভেক্টর বের করব। সো আপনারা মনে করেন এভাবে তো আসলে করেছেন তাই না, দেখেন এক্স ওয়াই ধরেন এটা এক্সিস আছে, তো আমরা আই জে এভাবে করি। আমি যদি ধরেন আমি এক্স এর দিকে 5 ইউনিট গিয়েছে, আমি মনে করেন ম্যাগনিটিউড যেটা সেটা জানি, তাহলে এই ভেক্টরটাকে আমি কিভাবে লিখতে পারবো, 5i লিখতে পারবো না? তাহলে যেদিকে যাচ্ছে তার সাথে আমি ম্যাগনিটিউডটা মানে ওই একটা ভেক্টরটা গুণ করে দিলেই কিন্তু আমি, যে দিকে যাচ্ছে সেই ভেক্টরটা গুণ করে দিলে কিন্তু আমি এখানকার এই ভেক্টরটা পেয়ে যাচ্ছি। এই যে এখান থেকে যে ভেক্টরটা ধরেন এ গিয়েছে, এই ভেক্টরটা পেলাম কিভাবে, আমি ম্যাগনিটিউড জানি 5, কোন দিকে যাচ্ছে, এক্স এর দিকে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে 5i লিখলাম। সো এ ভেক্টরের ভ্যালু হচ্ছে 5i। এখন তাহলে আমি কি করলাম, সি ভেক্টরের ভ্যালু এটা কত, এ ডট বি করলে যে ভ্যালুটা পাবো সেটা। এখন এটাকে আমি সি ভেক্টরের ভ্যালু থেকে সি ভেক্টর কিভাবে বের করব, কোন দিকে যাচ্ছে এটা, কোন ভেক্টরের দিকে যাচ্ছে সিটা, দেখেন তো সি তো আমার এই দিকে যাচ্ছে, তার মানে কি বি ভেক্টরের দিকে যাচ্ছে। সো আমরা কোনো মনে করেন ম্যাগনিটিউড যদি থাকে সেখান থেকে যদি আমি ভেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে ওই ম্যাগনিটিউডের সাথে আমি জাস্ট ভেক্টর গুণ করে দেব, যেহেতু এটা বি ভেক্টরের দিকে যাচ্ছে এর সাথে আমি একটা বিটাকে গুণ করে দিলাম, তাহলেই হচ্ছে আমার এখানকার সি ভেক্টর যেটা সেটা মনে করেন আমি এখান থেকে পেয়ে গেলাম এইদিকে এ ডট বি ইন্টু বি ভেক্টর। সো সি ভেক্টর তাহলে আমি কোন জায়গা থেকে পেলাম, কোনটা, এই যে এখান পর্যন্ত।
তো আপনারা এটার সাথে যদি কম্পেয়ার করেন, সি বলতে আসলে কোনটা বোঝায়, এই পি পয়েন্ট থেকে এল পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার ওই সি ভেক্টরটা। সেটা ভ্যালু কি আমরা এখানে পেলাম a ডট বি ইন্টু বি। সো কারণ আমার এখানে এ ছিল, বড়টা হচ্ছে বি ছিল, সো a ডট বি ইন্টু বি এর দিকে যাচ্ছে সেজন্য হচ্ছে বি। তাহলে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত যে ভেক্টরটা, তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে এল আর এটা গেল এন। সো এটা হচ্ছে এ বি এর মতো চিন্তা করবেন, এল ডট এন ইন্টু কোন দিকে যাচ্ছে, এন এর দিকে, সেজন্য হচ্ছে আমার এতটুকু হচ্ছে ডট এন। সো আমার এখান থেকে এই পর্যন্ত যে ভেক্টরটা সেটা হচ্ছে আমার এল ডট এন ইন্টু এন এই পর্যন্ত। বাট যখন আমরা কি করেছিলাম এখানে, এখানে আমরা এই পর্যন্ত সেটা তাহলে কতটুকু পেলাম, এল ডট এন ইন্টু এন, এটা হচ্ছে এতটুকু পেলাম। এবং এখানে কিন্তু তার আবার ডাবল আছে, এই এনটা এই পর্যন্ত। তাহলে পুরোটাকে আমি কি বলতে পারি, 2 ইন্টু এল ডট এন ইন্টু এন এই পুরোটাকে। তো আমাদের এই ভ্যালুটা যদি আমরা এখন এখানে বসাই দেই, তাহলে আমরা কি পাচ্ছি, এই এখানকার ভ্যালু আগে ছিল এল প্লাস আর, আমি ইউনিট ভেক্টর হিসেবে লিখছি, আর এখানে 2 ইন্টু এল ডট এন ইন্টু এন। সো আমাদের টার্গেট কি ছিল, আমরা কি বের করব, আমরা আর সেটাকে বের করব। সো আমি আরটাকে এখানে রাখলাম এবং রাইট সাইডে এলটাকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাবো, 2 ইন্টু এল ডট এন ইন্টু এন মাইনাস এল, এই এলটাকে আমি রাইট সাইডে নিয়ে এসেছি সেই জন্য মাইনাস এল। সো আমাদের আর এর যেটা সূত্র 2 ইন্টু এল ডট এন ইন্টু এন মাইনাস এল, এটা হচ্ছে আমার আর ভেক্টরটা যেটা সেটার হচ্ছে সূত্র এটা। এখানে দেখেন এল একটা ইউনিট ভেক্টর, এনও ইউনিট ভেক্টর, আবার এল এটাও তো ইউনিট ভেক্টর। সো আর ভেক্টরটা আমরা কি পাবো, ইউনিট নাকি নরমাল ভেক্টর, মানে অন্য ভেক্টর, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরই পাবো, কারণ আমরা এখানে সবগুলোই রাইট সাইডে যেহেতু ইউনিট ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমরা একটা ইউনিট ভেক্টরই পাবো। তো আমি আমাদের বুঝতে আর এর পারছি সূত্র হচ্ছে এটা। ম্যাম, আমি ওই যে ইউনিটের ব্যাপারটা বুঝতে পারি না। আমি যেটা বললাম এখানে যে রাইট সাইডে সব ক্যালকুলেশনে এল এন এগুলো তো ইউনিট ভেক্টর, তাহলে আরটা কি হবে, ইউনিট ভেক্টরই হবে না। আচ্ছা আচ্ছা ম্যাম, একটু আগের স্লাইডটাই কি একটু একটু যাওয়া যাবে, যেখানে লিখেছেন মানে লেখা লেখা ছিল এটা না ম্যাম, লিখলেন না কোথায় যেন এক্সকেলিব্রতে, এখানে ম্যাম ওই যে এল ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়ালস টু এন বার ভেক্টর, এন এন এর আচ্ছা এটা আমরা এখানে যে আমরা প্রথমে আমরা করলাম না এই জিনিসটা, যে হ্যাঁ, এটা বুঝতে পারছি এ ম্যাম, এটা প্লাস থেকে বি ইকুয়াল তারপর এই পুরোটা। এটা বুঝছি ম্যাম, এটা থেকে তার পরের লাইনটা মানে এল প্লাস আর মেইন ভেক্টর থেকে এল এল ইউনিট ভেক্টর প্লাস আর আর ইউনিট ভেক্টরটা কিভাবে হলো, কোনটা, এটা মানে ব্লু লাইন থেকে গ্রিন লাইন, গ্রিন এই লাইনে যে আসলাম না। আমি কি বললাম, এখান থেকে এই পুরো ডিস্টেন্সটা কত, মানে এখানকার পুরো ভেক্টরটা কত, আমরা ওই এর আগে ডিরাইভেশন থেকে বের করলাম যে এতটুকু ডিস্টেন্স আসছে এল ডট এন ইন্টু এন, এই এতটুকু হাফটা, তাহলে পুরোটা তাহলে কত হবে, আমি এটাকে পুরোটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, 2 ইন্টু এল ডট এন ইন্টু এন, ওটাকেই তখন আমি পুরোটাকে এখানে বসাই দিলাম 2 ইন্টু এল ডট এন ইন্টু এন, আর এই এলটাকে তো পরে আমি এখানে নিয়ে আসলাম। আপনারা আপাতত এখান থেকে সূত্রটা একটু মনে রাখেন, যে আমার আর এর যেটা সূত্র সেটা হচ্ছে এটা। আর যদি ডেরিভেশনটা আরো বুঝতে চান তাহলে আপনি কনসালেশনে আসেন। সো আমার এটা হচ্ছে মনে করেন আর এর সূত্রটা। সো আমরা মোটামুটি এখান থেকে এই সূত্রগুলো বের করতে পারলাম। আর আমার এখানে কি আছে, আচ্ছা এখানে যেরকম আমরা এই ক্যালকুলেশন গুলো
স্পেকুলারের ক্ষেত্রে কি করেছিলাম, এখানে করেছিলাম কি cos আলফা এর ভ্যালু v ডট r করেছিলাম। তো অনেক সময় দেখা যায় এটা একটু এক্সপেন্সিভ হয়, তো এটার একটা অল্টারনেটিভ স্লাইডে আপনাদের দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো একটাই করতে পারেন, যে কোনো সূত্র দিয়ে করতে পারেন, বাট নর্মালি সব আপনাদের ম্যাথ করানো হচ্ছে r ডট v দিয়েই করানো হবে। তো এই আর ক্যালকুলেশন এটা একটু কমপ্লেক্স বা কমার্শিয়ালি এক্সপেন্সিভ, তো সেটার জন্য বদলে আপনি n ডট h এই জিনিসটা আসলে করতে পারেন। h বলতে হচ্ছে আপনার এখানকার একটা অ্যাঙ্গেল বিটুইন n and h, unit vector that bisects the angle between L and V. So L and V কে মানে বাইসেক্ট করে এরকম একটা ভেক্টর হচ্ছে আপনার H, এই যে L আর V এই দুটোর মাঝামাঝি একটা ভেক্টর হচ্ছে H। সো আপনি H ইন্টু N যদি করেন তাহলেও হচ্ছে আপনার এখানকার ওই সেম cos আলফা এর ভ্যালুটা ওভাবেও কাজ করবে। তো H কিভাবে ক্যালকুলেট করবেন, এটা হচ্ছে আপনার H ক্যালকুলেশনের সূত্র, এই যে পুরোটা। তো এটা একটু কমপ্লেক্স ক্যালকুলেশনটা, আপনাদের আসলে ওগুলো লাগবে না, আপনার যে কোনো একটা করলেই হলো, এটা সেজন্য আর দেখাচ্ছি না। সো যে কোনো একটা হচ্ছে আপনার ক্যালকুলেট করলেই হলো। আচ্ছা, তাহলে আপনাদের মেইন সূত্র যেটা সেটাতে আমরা আসি, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট রিফ্লেকশন, তারপর হচ্ছে ডিফিউজ অ্যান্ড স্পেকুলার, এটা হচ্ছে আমার এরকম। এবং এখানে দেখেন আইপিটাকে বাইরে নিয়েছে কেন, কেউ বলতে পারবেন এটাতে? আইপি কমন, আইপি কমন নিয়েছে কারণ আমাদের একটাই যদি লাইট সোর্স থাকে, সেই একটা লাইট সোর্সের জন্য কিন্তু আমি ডিফিউজ অ্যান্ড রিফ্লেকশন পাবো। সো আমাদের আইপি দুটোর জন্য কিন্তু সেম আইপি আমরা ইউজ করছি, তো আইপিটাকে আমি এখান থেকে কমন নিয়েছি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার এখানে একটা লাইট সোর্স যদি থাকে, তাহলে মনে করেন এর আগের ওটা আমি করলাম যে অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস স্পেকুলার। এখন একের বেশি যদি লাইট সোর্স থাকে, তার মানে মনে করেন আপনার এখানে নর্মাল আছে, এখানে একটা লাইট সোর্স L1 এর জন্য কাজ হবে, আবার মনে করেন আরেকটা লাইট সোর্স আছে L2 সেকেন্ড আরেকটা লাইট সোর্স আছে। তো আপনাকে বলা হচ্ছে এই পয়েন্টের টোটাল ইন্টেন্সিটি যেটা সেটা বের করো। তখন কি করব, তখন দেখেন আমার যেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট সেটা কিন্তু কোনো পার্টিকুলার সোর্স লাইটের উপর ডিপেন্ড করে না, সেটাকে আমি জাস্ট একবার যোগ করলাম। সো অ্যাম্বিয়েন্টের জন্য আমার IA KA এটাকে আমি একবার যোগ করেছি, শেষ, এটাকে আমি একবারই যোগ করব। তারপর যেটা করব, L1 লাইট সোর্সের জন্য L1 এর জন্য আমি স্পেকুলার আর ডিফিউজ এই দুটোকে ক্যালকুলেট করছি, ডিফিউজ আর স্পেকুলার ফর L1। এই L1 এর জন্য আমি ডিফিউজ আর স্পেকুলার যোগ করলাম। তারপর এর সাথে আমি কি করব, যোগ করে দিব L2 এর জন্য, L2 এর জন্য যেটা আমার ডিফিউজ আর স্পেকুলার হবে সেটাকে আমি যোগ করে দিই। সো আমি D2S2 দিলাম, এটা মেইনলি লাইট সোর্স 2 এর জন্য সেম ভাবে আমরা ক্যালকুলেট করে বসাবো। তো যতগুলোই আপনার লাইট থাকুক না কেন, আমরা অ্যাম্বিয়েন্টটাকে একবার ক্যালকুলেট করব, তারপর হচ্ছে যতগুলো লাইট সোর্স থাকে সেটার জন্য হচ্ছে আমি ডিফিউজ প্লাস স্পেকুলার, এদের জন্য কিন্তু ডিফিউজ মানে এক একটা লাইট সোর্সের জন্য কিন্তু ডিফিউজ স্পেকুলার আলাদা আলাদা হবে, কারণ আমি এখানে সব এই লাইটের ইন্টেন্সিটি দিয়ে গুণ করছি। সো এটা হচ্ছে লাইট 1 এর জন্য, লাইট 2 এর জন্য, এবং যতগুলো লাইট থাকে আপনার এখানে ওর সাথে ওই লাইটের ডিফিউজ প্লাস স্পেকুলার যেটা সেটা যোগ করে দিবেন। ম্যাম এখানে তো আইপি ডিফারেন্ট হবে না তাইলে? কি হবে? আইপি মানে হ্যাঁ L1 এর জন্য একটা হচ্ছে আমরা IP1 পাবো, এটার জন্য মনে করেন আমি বললাম IP2 পাবো। ম্যাম হ্যাঁ আমি আজকে কিছুই বুঝতে পারি না, নেটে অনেক প্রবলেম করছিল। এখন রেকর্ডিং তো করছেন না হ্যাঁ ম্যাম? আর অ্যাটেন্ডেন্স কি নেবেন ম্যাম? না নিব না। আচ্ছা, অ্যাডিশনাল এই জিনিসটা কি বুঝছেন, আমি এখানকার আর বেশিক্ষণ নিব না, এখনই শেষ, অ্যাটেনুয়েশনটা করেই শেষ, আজকে ম্যাথ দেখাবো না আর কিছু। তো আপনাদের এই জিনিসটা হলো যে যখন আমার মাল্টিপল লাইট সোর্স থাকবে তখন যেটা কাজ করব যে
অ্যাম্বিয়েন্টটাকে একবার যোগ করব, আর যতগুলো স্পেকুলার মানে বাকিগুলোর জন্য যতগুলো লাইট সোর্স আছে সবগুলোর জন্য ডিফিউজ অ্যান্ড স্পেকুলার সেটাকে গুণ করব। এরপর আমাদের আরেকটা টপিক আসছে, সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশনের সাথে আপনারা মোটামুটি পরিচিত। সেটা হচ্ছে অ্যাটেনুয়েশন বলতে বোঝায় লস অফ এনার্জি ওভার স্পেস। যে মনে করেন আপনি একটা জায়গায় লাইট সোর্সটা একটা লাইট জ্বালালেন, ধরেন এই জায়গাটা হচ্ছে আপনি একটা লাইট জ্বালালেন, তো লাইট থেকে এপাশে মনে করেন আলোগুলো যাচ্ছে, তো ও একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কিন্তু আলো দিতে পারবে, তার বাইরে কিন্তু ও আর কোনো আলো দিতে পারবে না, তাই না? যেরকম সূর্য থেকে আমাদের মনে করেন পৃথিবী অনেক দূরে, তো সূর্যের চারপাশে যতটুকু লাইট আছে পৃথিবীতে আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু অনেক কমে যায়, কারণ কি ডিস্টেন্স যত আমার ডিস্টেন্সটা বাড়ে, এখান থেকে যত ডিস্টেন্স বাড়ছে আমার এই লাইটের পরিমাণ কিন্তু তত কমে যাচ্ছে। তো এই যতটুকু লাইটের লস হচ্ছে সেটাকে আসলে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। তো অ্যাটেনুয়েশনকে আমরা কিভাবে ক্যালকুলেট করি? অ্যাটেনুয়েশনকে আসলে বলা হয় যে কতটুকু আসলে কমবে, আমরা কিভাবে এই জিনিসটা ক্যালকুলেট করব, সেটা আসলে মানে বলে যে 1/d², যে ডিস্টেন্স যত বেশি মানে যতটুকু হয় সেটা স্কয়ারের ইনভার্স। সেটাকে আমরা থিওরিটিক্যালি যদি বোঝাই তাহলে আমরা এই জিনিসটা বলতে পারি যে অ্যাটেনুয়েশন বলতে বোঝাচ্ছে কতটুকু, আমি কিভাবে ক্যালকুলেট করবো এই ফ্যাক্টরটা, 1/d²। d² বলতে আপনার মনে করেন সোর্স লাইট থেকে আপনার এই যে সোর্স লাইট থেকে আপনার এই পয়েন্টে আসতে এই ডিস্টেন্সটা কত, এটাই হচ্ছে আপনার ডি। তো এই ডিস্টেন্স হচ্ছে ডি। আমরা যদি থিওরিটিক্যালি ক্যালকুলেট করি, অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ইকুয়াল 1/d², এটা হচ্ছে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর। থিওরিটিক্যালি ক্যালকুলেট করলে আসলে আমরা এই লটা পাই, বাট প্র্যাকটিক্যালি দিস রিমুভস টু মাচ লাইট, তো এটা আসলে প্র্যাকটিক্যালি কনভিনিয়েন্ট না। সেজন্য আমরা যেটা আসলে ইউজ করব সেটা হচ্ছে এই সূত্রটা। যে ম্যাক্স অফ 1 - d/r। সো ডি আমি কাকে বললাম? ডি বলতে আসলে ডিস্টেন্স বুঝাচ্ছি। ডিস্টেন্স বলতে কোন ডিস্টেন্সটা? লাইট সোর্স থেকে এই যে রিফ্লেকশন পয়েন্ট যেটা, এখানকার যে ডিস্টেন্স ডি, দুটো ভেক্টর থেকে আমরা ডিস্টেন্স কিভাবে বের করি, ওটা হচ্ছে এই ডিস্টেন্স হচ্ছে ডি। সো এই ডিস্টেন্স হচ্ছে এখানকার ডি। আর আর বলতে আসলে কি বোঝায়? আর বলতে আসলে বোঝায় রেডিয়াস অফ লাইট সোর্স স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। সো রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স এই আরটাকে বোঝায়। সেটা আসলে কি? যে মনে করেন আমি একটা লাইট জ্বালালাম, সেটার তো মনে করেন একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স বা ম্যাক্সিমাম রেডিয়াস আছে যেই পর্যন্ত ও আলোকিত করতে পারে। ওই রেডিয়াসের বাইরে সে কিন্তু কোনো আলোই দিবে না। মনে করেন ও মনে করেন 5 মিটার অথবা 10 মিটার পর্যন্ত একটা ধরেন লাইট সোর্স আলো দিতে পারে রেডিয়াস অনুযায়ী, কারণ ও তো মনে করেন চারপাশে আলো দিবে। আপনি এটাকে একটা সার্কেলের মতো চিন্তা করতে পারেন, স্ফিয়ার চিন্তা করতে পারেন। তো ওই রেডিয়াস যেটা, সেটাই হচ্ছে আমার আর। তো মনে করেন আমার লাইট সোর্সটা তো এখানে আছে, ও আপনি মনে করেন চিন্তা করলেন এই লাইট সোর্স, এই যে এটা হচ্ছে সেন্টার, এই লাইট সোর্সটা আপনার এতটুকু পর্যন্ত এরিয়াতে লাইট দিতে পারে। তো আপনার এই পয়েন্টটা থেকে এই ডিস্টেন্সটা যেটা, সেটা হচ্ছে আর, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে আর। আর ডিটা কি? ডি হচ্ছে ডিস্টেন্স, কোথা থেকে কোথা পর্যন্ত? লাইট সোর্স থেকে আমার রিফ্লেকশন পয়েন্ট যেটা, এখানকার যে ডিস্টেন্সটা, সেটাকে আমি বলছি ডি। দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে দুটো ভেক্টরের, আমি ডিস্টেন্স কিভাবে বের করব কেউ বলতে পারবেন? ডিটাকে ডি ক্যালকুলেট করব কিভাবে? xy কোঅর্ডিনেট দিয়ে। হ্যাঁ, xy কোঅর্ডিনেট দিয়ে করতে পারবো। কিরকম ভাবে? যে এর তো মনে করেন কোঅর্ডিনেট আছে xy z, x1 y1 z1, এর আছে মনে করেন এই পয়েন্টটা হচ্ছে x2 y2 z2। তাহলে আমি কি লিখতে পারি? রুট ওভার x1 - x2
হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কয়ার, এবং এটার উপর একটা রুট আছে। সো এই ডিসটেন্সটা হচ্ছে আপনার লাইট সোর্স থেকে রিফ্লেকশন পয়েন্ট পর্যন্ত এই ডিসটেন্স, সেটা হচ্ছে d। আর রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স বলতে কি বোঝায়, এই লাইট সোর্স থেকে লাইট সোর্স কতটুকু রেডিয়াস পর্যন্ত মনে করেন লাইট দিতে পারবে ম্যাক্সিমাম, এর বেশি হয়ে গেলে কিন্তু আর পারবে না। সো এটাই হচ্ছে আপনার অ্যাটেনুয়েশন। সো অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা ক্যালকুলেট করব ম্যাক্স অফ, এই ম্যাক্সটা দিতে কিন্তু ভুলবেন না, 1 মাইনাস ডি বাই আর হোল স্কয়ার কমা 0। সো এটা হচ্ছে আমার অ্যাটেনুয়েশন ফ্যাক্টর। তো এটা কার সাথে গুণ করতে হবে, এটা আমার গুণ করতে হবে স্পেকুলার আর ডিফিউজের সাথে, কারণ ওগুলোরই তো আমার সোর্স লাইট থেকে আসে। এই যে দেখেন কি করেছে, এখানে তো আইপিটা কমন নিয়েছে, তার সাথে কাকে গুণ করেছে, অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, এবং ভেতরে কে আছে, স্পেকুলার আর ডিফিউজের জন্য যে ক্যালকুলেশনটা সেটা। সো যখন আপনার, যদি আপনাকে কোশ্চেনে বলে দেওয়া থাকে যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর দেওয়া আছে অথবা ক্যালকুলেট করতে হবে এবং আপনাকে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স দেওয়া আছে, তখন কিন্তু আপনাকে অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা কনসিডার করতে হবে। যে আপনার রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে হবে এবং ওটাকে আপনাকে এগুলোর সাথে গুণ করে দিতে হবে। ওটাকে কিন্তু আমি অ্যাম্বিয়েন্টের সাথে গুণ করছি না, শুধুমাত্র স্পেকুলার অ্যান্ড ডিফিউজের সাথে আমি গুণ করে দিচ্ছি অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটাকে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে সমস্যা কারো? ম্যাম এই যে এখানে আমরা যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা গুণ করলাম না, হ্যাঁ হ্যাঁ, আমরা মাল্টিপল লাইট সোর্সের জন্য কি সেম অ্যাটেনুয়েশন এফটা কি গুণ করা না, গুণ আমার মনে করো লাইট সোর্সই যদি ডিফারেন্ট থাকে, এই লাইটের জন্য যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টরটা আর এই লাইটের জন্য অ্যাটেনুয়েশন ফ্যাক্টর সেটা তো ডিফারেন্ট হবেই। ওকে বুঝতে পারছি। সো আপনাকে ওই ভ্যালুটা আপনাকে দিয়ে দেওয়া হবে, রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স আর এই রেডিয়াসটা দেওয়া থাকবে। সো আপনারা জাস্ট একটা মানে এটা জাস্ট দেখলে একটু বুঝতে পারবেন যে কোশ্চেনগুলো কিরকম হয়, জাস্ট মানে সলভ করার পর এটা দেখতে পারেন যে একটা লাইট সোর্স দেওয়া আছে, ইন্টেন্সিটি এত, তার মানে কি দেওয়া আছে, লাইটের ইন্টেন্সিটি, কোন লাইটটা, এই যে আমার আইপি যেটা সেটা কিন্তু এটা। রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স এই যে এতক্ষণ পর্যন্ত অ্যাটেনুয়েশন যেটা বললাম, এটা কিন্তু আর হচ্ছে এটা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স, এবং এই লাইট সোর্সটা লোকেটেড অ্যাট এত, লাইট সোর্সটা এই জায়গায় আছে, তার মানে এই যে লাইট সোর্সের এক্স ওয়াই জেড এই পয়েন্টটা যেটা কোঅর্ডিনেট, এটা কিন্তু আমার এখানে দেওয়া আছে। from which you are called to calculate the illumination of a point on xy plane. so xy plane যেহেতু দেওয়া আছে, আপনার নরমাল আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপর কি বলা হচ্ছে, the camera is set at origin, ক্যামেরারও আমার কোঅর্ডিনেট দেওয়া থাকবে। ক্যামেরার কোঅর্ডিনেট কত, এই যে এখানকার ক্যামেরা যেটা বা এখানে চোখে যেখানে দেখছি এটার কোঅর্ডিনেট দেওয়া থাকবে। তো এখানে কত বলা হচ্ছে, অরিজিন, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমার 0 0 0, এরকম একটা পয়েন্ট। and the light is reflected back from the point এত of the point, তো আপনার এই পয়েন্টটা দেওয়া আছে যে এই পয়েন্ট থেকে রিফ্লেক্ট করছে, সো পি পয়েন্ট আপনার এখানে দেওয়া আছে, এবং আপনাকে এখান থেকে ক্যালকুলেট করতে বলেছে টোটাল যেটা হচ্ছে আপনার ইন্টেন্সিটি লাইটের সেটা, এবং এই যে অ্যাম্বিয়েন্ট লাইটের ইন্টেন্সিটি আই এ সেটা এখানে দেওয়া আছে, এবং এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট যেগুলো সেগুলো দেওয়া আছে, এখান থেকে আপনাকে ম্যাথ করতে হবে। ম্যাম এখানে একটা না